নমস্কার, আমি সায়ন্তন। তোমরা শুনছো ফিকশন হান্ট। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আজ তোমরা শুনবে লেখিকা রূপা সাহার কলম থেকে একটি ভয়ের গল্প, ছায়া সংকেত। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, রূপা সাহার কলম থেকে ছায়া সংকেত। লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটি। কথাটা যে কতটা সত্যি তা কারোর অভিজ্ঞতা লাভ না হলে বা কাউকে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে না দেখলে বোঝা মুশকিল। একটা সহজ সাধারণ জীবন হঠাৎ করে কিভাবে বদলে যেতে পারে তা না দেখলে বোঝা দায়। প্রত্যেকের জীবনেই সে কখনো কখনো এটা ফেস করে থাকে, আর কেউ যদি ফেস না করে তাহলে তার সত্যি ভাগ্য। অহনার যে কখনো এমনটা হবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। কি হয়েছে তা জানতে হলে শুরু থেকে বলতে হয়। এখন রাত, অহনা অপেক্ষা করছে তার আসার। এরপর হয়তো সব কিছুর শেষ, কিংবা অহনার। এখন যদি ভালোভাবে ভাবা যায় তাহলে সেটা ছিল প্রথম আভাস। ঘটনাটা শুরু হয় বছর দেড়েক আগে। অনা, কিরে তুই এখনো ঘুমাসনি কেন? অনা মানে অহনা। মাঝরাতে আধ ভাঙা ঘুম চোখে তাকে দেখে তার মা জিজ্ঞেস করল। ঘরে সাধারণত সে একা ঘুমোলেও আজ তার মা তার সাথে ঘুমোচ্ছে। বলা ভালো সেই একসাথে ঘুমোতে অনুরোধ করেছে। কারণটা হলো ভয়। অহনা উত্তর দিল, ঘুমোতে ইচ্ছা করছে না মা, ভয় লাগছে বড্ড। যদি আবার অমন স্বপ্ন দেখি। আরে কিচ্ছু হবে না মা, তোকে ঠাকুরের নাম করে ঘুমাতে শিখিয়েছি না? বলো, শয়নে পদ্মে নমস্তে, শয়নে পদ্মে নমস্তে, শয়নে পদ্মে নমস্তে। দেখো মা, আর কোনো স্বপ্ন আসবে না। শুয়ে পড়ো মা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। তাকে সাজেশন দিয়ে তার মা ঘুমিয়ে পড়ল। অহনা তার প্রিয় ঘুমকে ভয় পেতে শুরু করেছে ভূতের স্বপ্নের জন্য। গত 3 দিন ধরে ঘুমোলেই সে খালি ভূতের স্বপ্ন দেখছে। ঘুমের মধ্যে কিছুটা সময় ধরে এই স্বপ্ন দেখছে তা নয়, বরং যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণই স্বপ্ন দেখছে। এসব ঘুমোনোর মন্ত্রতন্ত্রতে সে তেমন বিশ্বাস করে না, কিন্তু এখন তার করতে ইচ্ছা করছে। যদি কাজ দেয়। মন্ত্র বলেও ঘুমোতে ভয় লাগছে তার। মনে মনে অহনা ভাবে, আচ্ছা, পর ঘুমের মধ্যে এরকম স্বপ্ন কেন দেখছি? স্বপ্নের সাথে আমাদের বাস্তব জীবনে কিছু মিল থাকে শুনেছি। তাহলে আমার কি কোনো যোগ আছে এসব স্বপ্নের সাথে? আমাদের সাবকনসিয়াস মাইন্ড স্বপ্নের মাধ্যমে অনেক কিছু বোঝাতে চেষ্টা করে। স্বপ্নের মনেও হয়, কিন্তু সব স্বপ্নেরই কি হয়? আমার তো তা মনে হয় না। কারণ আমি গত 3 দিনে যেসব স্বপ্ন দেখেছি তা তেমন কোনো মানেই দাঁড়ায় না। অন্তত আমি দাঁড় করাতে পারছি না। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। ঠিক ভাবে না। ঘুমিয়ে স্বপ্নের মধ্যে খালি ভূত আর ভয় ফেস করার ফিলিংসটা যে কীরকম ভয়ানক তা কেউ উপলব্ধি না করা পর্যন্ত বুঝবে না। তার উপর এরকমটা যদি পর একভাবে হতে থাকে। অহনার মনে হচ্ছে যেন সে হঠাৎ করেই অন্য দুনিয়ায় পৌঁছে গেছে। তার চারপাশে কেউ ভয়ের বেড়া জাল গেঁথে দিয়েছে। উচ্চ মাধ্যমিকের পরের এই ছুটিটাতে সে ভেবেছিল দুপুরগুলোতে দারুণ করে ঘুমোবো, কিন্তু এখন তো রাতের ঘুমটাও তার কাছে বিরক্তির আর ভয়ানক হয়ে উঠেছে। আবার মনে মনে ভাবে অহনা, আচ্ছা, কিভাবে মুক্তি পাবো আমি এর থেকে? পর এরকম স্বপ্নের সাথে কি আমার বা আমার জীবনে সত্যি কোনো কানেকশন আছে? একটা কাজ করা যাক, মনে করে দেখি আমি কি কি ঠিক স্বপ্ন দেখেছি। যদি তার থেকে কোনো সমাধান পাওয়া যায়। প্রথম এই স্বপ্ন দেখে সে 2 দিন আগে। সেদিন উচ্চ মাধ্যমিকের ছুটিতে ঘুম উপভোগের প্ল্যান মাফিক দুপুরে সে আবার ঘুমিয়েছিল। আর প্রথম এসব স্বপ্নের শুরু হয় সেই দিনই। সেদিন স্বপ্নে দেখেছিল সে এক বিরাট বড় পরিবারের ছোট বৌমা। সে তার পরিবার সহ শহরে থাকে।
কিন্তু কটা দিন ছুটি কাটাতে তারা অন্য শহরে তাদের শ্বশুরের আদি বাড়িতে যাচ্ছে গাড়ি করে। শ্বশুর তার বিয়ের অনেক আগেই মারা গেছে, তাই তাকে কখনো সে দেখেনি। সে, তার শাশুড়ি, দুই জা আর ভাসুরদের সাথে সেখানে যাচ্ছে। তার স্বামী কিছু দরকারি কাজে ব্যস্ত থাকায় তাদের সাথে আসেনি, কিন্তু পরের দিন সে আসবে বলেছে। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর অবশেষে তারা পৌঁছলো শ্বশুরের আদি বাড়িতে। সবাই বিস্ময় চোখে বাড়ির দিকে তাকিয়ে রইল, কারণ সেটা বাড়ি নয়, বরং রাজপ্রাসাদ। গাড়ি থেকে নেমে আবার সবার সাথে বাড়িতে ঢুকতে যাবে এমন সময় তার কেমন যেন একটা অনুভূতি হয়, যেন কেউ একটা তাকে ডাকছে বা তার উপস্থিতি টের পেয়ে ব্যঙ্গ করে হাসছে। সে তাতে পাত্তা দেয় না। বাড়িতে ঢুকে সবাই যে যার ঘরে চলে যায়। সেও তার জন্য স্থির করা ঘরে গিয়ে চেঞ্জ করে নেয়। তারপর সমস্ত জিনিসপত্র রেখে বাইরে বেরিয়ে বাড়িটা ঘুরে ফিরে দেখতে থাকে। এ যেন এক এলাহি বাড়ি। উঁচু সিলিং, বড় করিডোর, বড় থাম, নানা ধরনের আসবাব, শোপিস, ঝাড়বাতি, পেন্টিং, আরও কত কি দিয়ে সাজানো গোটা বাড়ি। বাড়ির বাঁ পাশে একদিকে সুইমিং পুল, যা প্রাচীনকালের স্ট্রাকচারে তৈরি, আর এর 3টে আলাদা আলাদা ভাগ রয়েছে। বাড়ির ডান পাশে রয়েছে বাগান, তবে তা তেমন সাজানো গোছানো নয়। গোটা বাড়ির মধ্যে তার কাছে সব থেকে বেশি নজর কাড়ে ওই সুইমিং পুলটা। যতবার সে সেদিকে তাকায় ততবারই অন্যরকম একটা অনুভূতি হয় তার। অনুভূতিটা বলে বোঝানো সম্ভব নয়। একটা শিহরণ, উত্তেজনা, আগ্রহ মেশানো অনুভূতি। বিকেলের দিকে সে এবং তার দুই জা একসাথে গা ধুতে সেই সুইমিং পুলে যায়। একসাথে গল্প, আড্ডা, সময় কাটানো হবে। আবার সুইমিং পুলের আনন্দ উপভোগ করাও হবে সেই উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তাদের শাশুড়ি এসে হাজির হয় এবং তিনি পুলের একপারে বসেন। শাশুড়ি তাদের তিনজনকেই খুব ভালোবাসেন, স্নেহ করেন মায়ের মতো। তাই তারা তিনজনে মিলে আবদার করল এই বাড়ির গল্প শুনতে। তাদের আবদার রাখতে তিনি বলতে শুরু করেন, আমারও বিয়ের অনেক আগেই এ বাড়ি কেনা। তোমাদের শ্বশুর আগাগোড়া বড় লোক ছিলেন এমনটা নয়, ছোটখাটো কাজ করতেন। কিন্তু হঠাৎ একদিন তিনি একটা ভালো কাজ পান। কি কাজ তা বাড়িতে জানান না, আর কেউ তেমন জিজ্ঞাসাও করে না। তখন তিনি অনেক আয় করতে থাকেন, আর হঠাৎ করেই জায়গা কিনে এই বাড়িটা বানিয়ে ফেলেন। কিন্তু কখনো এখানে তেমন ভাবে থাকেননি তারা। এই ফার্ম হাউসের মতো ব্যবহার করতেন তিনি এই বাড়ি। এই সবই আমি আবার শুনেছি আমার শাশুড়ির কাছে, কারণ তার অনেক পরে তোমাদের শ্বশুরের সাথে আমার বিয়ে হয়। গল্প চলাকালীন হঠাৎ স্বপ্নের অহনার মনে হয়, আচ্ছা এমন নয় তো যে তার শ্বশুর তিনজনকে খুন করে তাদের জমি জায়গা ছিনিয়ে নিয়ে এই বাড়ি বানিয়েছিল, আর এই সুইমিং পুলের 3 ভাগের নিচেই হয়তো সেই লাশগুলো পুঁতে দিয়েছিল। এসব মনে হতেই সবাইকে অবাক করে দিয়ে পুল থেকে উঠে কাউকে কিছু না বলে সে নিজের ঘরের দিকে দৌড় দেয়। ঘরে এসে হাঁপ ছাড়তে থাকে এবং ভেজা কাপড়ের বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পর দেখতে পায় ঘরের বাইরে একটা বাচ্চা মেয়ে তার কাছে খাবার চাইছে। বাচ্চাটাকে দেখেই তার মায়া হয়, তাই বাচ্চাটা কে, কোত্থেকে এলো সেসব না ভেবে প্রথমেই সে কিছু শুকনো খাবার নিয়ে ঘর থেকে বেরিয়ে বাচ্চাটাকে খাইয়ে দেয়। খাওয়ানোর শেষে দেখে বাচ্চাটার মুখে বিস্কুটের গুঁড়ো লেগে আছে, তাই নিজের আঁচল দিয়ে তার মুখ মুছিয়ে দেয়। আঁচলটা নোংরা হয়ে যাওয়ায় ঘরের বাইরেই সে আঁচল ঝেড়ে তারপর ঘরে ঢোকে। তারপর হঠাৎ করে হাওয়ার মতো ঘরের বারান্দায় একজন বুড়ির উদ্ভব হয়, যে তার ঘরের দিকে আসছে। বারান্দাটা অনেক লম্বা, তাই সন্ধে নেমে আসায় সে সেদিকে নজর না দিয়ে দরজার বাইরের প্রদীপটা জ্বালিয়ে দেয়। তারপর আবার ভেতরে ঢুকে ঠাকুরের জন্য মোমবাতি ও প্রদীপ জ্বালায়। ঘরের মধ্যে থাকা ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে আরতি করবে এমন সময় পেছন থেকে বুড়িটা চেঁচিয়ে বলে, তুই খুব চালাক না? অহনা পেছন ফিরে তাকাতেই প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ভারসাম্য হারিয়ে নিচে বসে পড়ে। সাথে প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ বুড়িটাকে যেমন দেখেছিল সে তেমন নেই, বরং সে বীভৎস এক রূপ ধারণ করেছে আর বলছে, আমার থেকেও চালাক, তাই না?
তাই তো আমার ভূত নাতনিকে খাইয়ে ইটো বাইরে ছেড়েছিস, যাতে ঘরে ভর করতে না পারে। হ্যাঁ, আর আমার আসার আগেই বাইরে প্রদীপ জ্বালালি, যাতে আমি ঢুকতে না পারি। খুব সাহস তোর না? দাঁড়া, এই প্রদীপ নিভুক আগে, তারপর আমিও দেখি তোর কত সাহস। বিভৎস ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেলেও বুদ্ধি করে সে তাড়াতাড়ি উঠে ঘরের মধ্যে ঠাকুরের সামনে আরও মোমবাতিগুলো জ্বালতে থাকে। ভয়ে তার মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না যে সে কাউকে ডাকবে। কি করা যায় ভাবছে, এমন সময় এক দমকা হাওয়ায় বাইরের প্রদীপটা নিভে যায়, আর তৎক্ষণাৎ ওই বিভৎস বুড়িটা তেড়ে যায় তার দিকে। ঠিক সেই সময় সেদিন তার ঘুম ভেঙে যায়। মুহূর্তটা মনে পড়তেই যেন ভয়টা অনুভব করতে পারে অহনা। তার হার্টবিটটা খুব ফাস্ট হয়ে গেছে। তবুও মনে মনে অহনা বলে ওঠে, স্বপ্নটা আসলে কেমন একটা চালিশ টাইপের। নইলে এরকম এক রাজপ্রাসাদের ওই ছোট বৌমার ঘরটা ওরকম কুটুরের মতো হবে কেন? কেন হঠাৎ কোনো কারণ ছাড়া মৃত শাশুড়ির প্রতি সে সন্দেহ করবে? আর কেনই বা ওই ভুতুরে বাচ্চা মেয়েকে দেখে কিচ্ছু মনে হবে না? সেই ভূতই বা তখন কোনো ক্ষতি করবে না কেন? সত্যি যা তা স্বপ্ন এটা, কিন্তু এটা দেখেই ঘুম ভেঙে বুকের মধ্যে ধকধক করে উঠছিল। ভয় পেয়েছিলাম, এমনকি ওই মুহূর্তটা মনে করলে এখনো ভয় লাগছে। বিভৎস বুড়িটার চেহারা মনে না থাকলেও সেই তেড়ে আসার মুহূর্তটা বাজেভাবে মনে আছে। আর মনে করলেই যেন আমি স্বপ্নটার মধ্যে ঢুকে যাচ্ছি। এইসব ভাবতে ভাবতে অহনা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। অনেক রাত হয়েছে। স্বপ্ন দেখার থাকলে সে আর কি বা করতে পারে? ভয় পেয়ে আর কি হবে? কতক্ষণই বা জেগে থাকবে? সকালে উঠতেও তো হবে, নইলে তার মা বকবে। তার চেয়ে ঘুমিয়ে পড়াই ভালো। এসব বরং আবার দিনের বেলা সে ভাববে। এখন ভাবলে ভয় আরও বেশি লাগছে, যদিও ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই, কিন্তু অনুভূতিটা, উফ! এসব ভাবতে ভাবতে সে রাতে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম ভাঙে মায়ের ডাকে আর আরও একটা নতুন ভূতের স্বপ্ন দেখে। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8টা 10। আস্তে আস্তে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে এসে বসে কি করবে ভাবছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবছর, তখনও রেজাল্ট বেরোয়নি, ছুটি কাটাচ্ছে, তাই হাতে তেমন কোনো কাজ নেই। তাই স্বপ্নগুলো আবার নিয়ে ভাবতে বসে। আচ্ছা, তারপরে আরেকটা স্বপ্নটা যেন কি দেখছিলাম? হ্যাঁ, দ্বিতীয় দিন পর পর 2টো স্বপ্ন দেখেছিলাম, কিন্তু প্রথম স্বপ্নটা মনে পড়ছে না। ও না, কিছুতেই মনে পড়ছে না। কিন্তু দ্বিতীয় স্বপ্নটা মনে আছে। স্বপ্নে আমি কাউকে তাড়া করছি, ভীষণ দ্রুত গতিতে তাড়া করছে হাওয়ার বেগে, কিন্তু আমার সামনে কেউ নেই। আমি তাকে তাড়া করে চলেছি। অন্ধকার গলি, পুরনো ভাঙাচোরা বাড়ির মাঝ দিয়ে চলেছি আমি হাওয়ার গতিতে। তারপর ধীরে ধীরে আমার ছুটে চলার গতি কমে এলো, যেন গন্তব্যস্থলের কাছে চলে এসেছি। চারদিক অন্ধকার, স্যাঁতস্যাঁতে শ্যাওলা। সামনে একটা দরজা, কিন্তু ভাঙাচোরা নয়, ভালো অবস্থায় আছে সেটা। সেখানে গিয়ে ধাক্কা দিলাম সেই স্বপ্নের আমি। কয়েকবার ধাক্কানোর পর একজন লোক দরজা খুলল। কিছু না বলে ঘরে ঢুকে পড়লাম। সে ঘরটা একদম নতুন, রং ও নতুন জিনিসপত্র সব নতুন। ঘরের ভেতরে যে লোকটা ছিল সে প্রথমে ধমকাতে থাকলো আমাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই স্বপ্নে সে আমার চোখের দিকে তাকাতেই লোকটার ধমকানি মিনতিতে বদলে গেল। কাকুতে মিনতি করতে থাকলো সে। আমি তার দিকে এগোচ্ছি আর সে আমার কাছে ক্ষমা চাইতে চাইতে পিছোচ্ছে। লোকটা বাধা পেয়ে পড়ে গেল, কিন্তু তারপরও পেছোতে থাকলো। লোকটা প্রচণ্ড ভয় পাচ্ছে আর ক্রমশ প্রাণ ভিক্ষা চাইছে। লোকটার গলার স্বর ভয় ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। আশাটাই স্বাভাবিক, কারণ তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মানুষ নয়। তার কাছে যে এসেছে সে তো ক্ষমা করার জন্য আসেনি, বরং তার সাথে বড় অন্যায় হয়েছে, তাকে অনেক কষ্ট পেয়ে মরতে হয়েছে, তাই সে এসেছে প্রতিশোধ নিতে।
ও স্বপ্নে রহনা একজন আত্মা। পেছোতে পেছোতে ঘরের শেষ প্রান্তে গিয়ে লোকটার দেওয়ালে পিঠ ঠেকে গেল, আর আত্মা অহনা লোকটার গলায় পা দিয়ে দাঁড়ালো, তারপর তাকে তিলে তিলে মারতে শুরু করলো। ব্যাস, সেদিন তখনই তার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা এখন আবার ভাবতেই ঘৃণায় তার গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ তার মতে কোনো প্রাণীকে খুন করা পৃথিবীর জঘন্যতম কাজের একটা, আর সেখানে সে স্বপ্নে একজন মানুষকে খুন করছে একজন আত্মা হিসেবে। স্বপ্নে সে একজন মৃত, আবার আজকেও সে একটা স্বপ্ন দেখল, কিন্তু অন্যগুলোর থেকে একটু অন্যরকম। এই স্বপ্নে অন্য কোনো বাড়ির বৌমা নয়, কোনো অতৃপ্ত আত্মা নয়, সে অহনাই, কিন্তু এতে আবার তাকে ভূতে ভর করেছে। স্বপ্নে কোনো একটা অনুষ্ঠান চলছে তাদের বাড়িতে, যদিও স্বপ্নের বাড়িটা তাদের বাস্তবের বাড়ির থেকে সম্পূর্ণ আলাদা। গান বাজছে, সে অতিথিদের একে একে আপ্যায়ন করছে, চারিদিকে লাল আলোর সমারোহ, একটা উৎসবের আমেজ গোটা বাড়িতে। অনেক পুরনো বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকারা আসছেন, সকলেই আনন্দ করছে। হঠাৎ অনেক লোক দৌড়ে চিৎকার করে ভেতরের ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে থাকে। সবার চোখে মুখে ভয়ের ছাপ। সে দৌড়ে ভেতরে গিয়ে দেখে দুজন স্থির হয়ে অদ্ভুত রকমভাবে মুখ বিকৃত করে দাঁড়িয়ে আছে এবং তাদের ভূতে ভর করেছে, আর ভেতরে ঢুকতেই তাকেও ভূতে ভর করে। এরপর আর কিছু দেখার আগেই মায়ের ডাকে তার ঘুম ভাঙে। এইসব স্বপ্নের মধ্যে একটাই মিল, যে সবকটাই ভূতের স্বপ্ন, তাছাড়া আর কোনো মিল নেই। স্বপ্নগুলো একদমই বোকা বোকা, কিন্তু দেখার সময় তার কোনো বোকামো মনে হয়নি, বরং এখনও মনে করলে যে ভয়টা অনুভব করতে পারছে তেমন কিছুই নেই, কিন্তু অনুভূতিটা। ভাবনায় ছেদ কাটে মায়ের ডাক, অহনা, অহনা, এসে একটু হাতে হাতে এগিয়ে দে তো মা। হ্যাঁ মা, আসছি। এরপর সারাদিন নানা কাজে আর তার মনে পড়েনি এসব কথা, কিন্তু রাত হতেই ভয়টা আবার ফিরে এসেছিল। রাতে অনেকক্ষণ জেগে রইল, ঠাকুরের কাছে প্রার্থনা করল যেন ভূতের স্বপ্ন না দেখে। তার ঘুম এলো ভোর রাতে, আর পরদিন সকালে উঠে সে রিয়েলাইজ করলো যে না, আর কোনো ভূতের স্বপ্ন সে দেখেনি। নিজেকে ভীষণ হালকা মনে হলো তার, মনে হলো চারপাশে সব অন্ধকার কেটে গেছে, সব বেড়াজাল ছিঁড়ে সে মুক্ত। মনে হলো আর কখনো হানা দেবে না ভয় তার স্বপ্নে। আশ্চর্যজনকভাবে সত্যি আর ভূতের স্বপ্ন দেখল না সে সেদিন রাতে, এবং পরের রাতগুলোতেও। শুধু ভূতের স্বপ্ন নয়, বরং কোনো স্বপ্নই সে আর দেখল না। আবার শান্তির ঘুম ঘুমোতে লাগলো সে। এরপর প্রায় 1 মাস কেটে গেল। সে ঠিক করলো কটা দিনের জন্য দিদির বাড়ি ঘুরতে যাবে, সিউড়িতে। দিদির বাড়িতে দিদি ছাড়া জিজু আছে, দিদির শ্বশুর শাশুড়ি ননদ আছে। তার দিদির ননদ সুলেখা তার থেকে বছর 2-এর ছোট, কাজেই সেও এবছর মাধ্যমিক দিয়েছে, তাই তারও ছুটি চলছে। তার সাথে আর বাকি সবার সাথে দেখতে দেখতে অহনার একটা সপ্তাহ কেটে গেল। সেদিন ছিল শনিবার দুপুর, বেলা 2:45 ট্রেন। দিদির বাড়িতে সে একা গিয়েছিল, তাই ফিরেছিল একা। স্টেশনে এসে পৌঁছে গেল অনেকক্ষণ, প্রায় 40 থেকে 45 মিনিট আগে। হাতে অনেক সময় আছে দেখে স্টেশনের পেছনের ছোট্ট মতো জঙ্গল জায়গাটার দিকে সে হাঁটতে গেল। আসলে পশু পাখিদের ছবি তোলার শখ রয়েছে তার, সেই শখের বশেই আর কি জঙ্গলে ঢোকে সে। জঙ্গলটা খুব ঘন নয়, আবার ফাঁকাও নয়। জঙ্গলটায় ঘুরে ফিরে বেশ কয়েকটা পাখির ছবি তুলল সে। একটা বেড়াল দেখলেও আর কোনো পশু সে দেখতে পায় না। অবশ্য এরকম জঙ্গলে আর কোনো পশু না দেখতে পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা অদ্ভুত পাখির ডাক শুনে সে ডাকটাকে অনুসরণ করে খুঁজতে চেষ্টা করে পাখিটাকে, কিন্তু সেটা সহজ হচ্ছিল না, কারণ ডাকটা একবার এক এক জায়গা থেকে আসছে। মানে পাখিটা এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল করে অগোছালো করে ঘুরে বেড়াচ্ছে। গাছের ডালগুলো যথেষ্ট উঁচু, ওপরের দিকে তাকিয়েই সে হাঁটছিল। হঠাৎ একটা ডালে গিয়ে তার চোখ স্থির হয়ে গেল। তখনই তার চোখে কিছু একটা পড়ল। চোখ ডলে আবার উপর দিকে তাকাতেই সে দেখল সেখানে কিচ্ছু নেই। চারপাশে তাকিয়ে কোনো ডালেই আর সে দেখতে পেল না। তাহলে কি এতটা ভুল দেখল সে? সে তো এইমাত্র দেখল
লাশ ঝুলছিল ডাল থেকে। একটা মেয়ের লাশ উল্টো হয়ে ঝুলছিল। সে বিস্ফারিত লাল চোখে তার দিকেই তাকিয়েছিল, আর লাশটার মুখের একদিকটা বেঁকে ছিল, আর সেখান দিয়ে লালা ঝরছিল। আকাশি চুড়িদারটা কয়েক জায়গায় ছিন্ন ভিন্ন কাদা মাখা, চুলগুলো অনেকটা নেমে এসেছে মাটির দিকে। এত কিছু কি শুধুই তার মনের ভুল? এইসব ভাবতে ভাবতে হাত ঘড়িটার দিকে চোখ পড়ল তার। 2:43। মনে পড়ল তার ট্রেন 45-এ, সুতরাং ট্রেন ধরার জন্য তার কাছে রয়েছে আর 2 মিনিট। আর বেশি কিছু না ভেবে স্টেশনের দিকে দৌড়তে লাগলো। প্ল্যাটফর্মে পৌঁছে দেখলো স্টেশনে ট্রেন ঢুকে গেছে। সে ট্রেনে উঠতে উঠতেই ট্রেন ছেড়ে দিল। সারা রাস্তা তার এটা ভাবতে ভাবতেই চলে গেল যে সে সত্যিই কি সেখানে কিছু দেখেছিল, সেখানে সত্যিই কি কিছু ছিল, নাকি সবটাই তার ভ্রম। আর যদি তাই হয়, তাহলে হঠাৎ এরকম ভ্রম তার হলো কেন? মেয়েটার মুখটা পর্যন্ত এখনো স্পষ্ট চোখে ভাসছে তার। আর এই দৃষ্টিটা, ভ্রমে কি এত স্পষ্ট কেউ কিছু দেখে? আর দেখলেও কি এরকম স্পষ্টভাবে মনে রাখতে পারে? ট্রেন থেকে নেমেও অন্যমনস্ক হয়ে রইল অহনা। অটো ধরার কথা তার মাথাতেই এলো না। হাঁটতে লাগলো ওভাবেই। হঠাৎ কিছুতে একটা প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে জ্ঞান হারালো সে। অহনা দেখল সে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে। দিনের বেলা হলেও চারপাশটা অনেকখানি অন্ধকার। গাছের পাতা ভেদ করে সূর্যের আলো তেমন ভেতরে আসতে পারছে না। একটা স্যাঁতস্যাঁতে ভেজা গলায় তার পেছন দিক থেকে ডাক ভেসে এলো। সে পেছন ফিরে তাকালো। না, কেউ নেই পেছনে। একটু ভয় পেল সে, তাই সামনের দিকে জোরে জোরে হেঁটে যেতে লাগলো। এবার পেছন ডান দিক থেকে আবার একটা ডাক ভেসে এলো। সে আবার ফিরে তাকালো। না, এবারেও কেউ নেই, শুধুমাত্র বড় বড় গাছ আর অন্ধকার। সে এবার দ্রুত সামনের দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাঁটতে লাগলো, বলা ভালো প্রায় দৌড়তে লাগলো। এই সময় আবার পেছনের সমস্ত জঙ্গলটা জুড়ে একভাবে ওই স্যাঁতস্যাঁতে গলায় ডাক ভেসে আসতে লাগলো। যেন কয়েকশো স্যাঁতস্যাঁতে গলার অদৃশ্য কেউ তাদের ডাক দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেঁধে ফেলতে চাইছে। আরও জোরে দৌড়তে লাগলো সে, তার সমস্ত শক্তি দিয়ে দৌড়তে লাগলো। আর তার সঙ্গে সঙ্গে তাড়া করতে লাগলো কয়েকশো ডাক। একটু দূরে একটা পোড়ো বাড়ি দেখতে পেল সে। তার সমস্ত শক্তি দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে ঢুকে গেল সে সেই বাড়ির ভেতর। আর ঢুকেই সমস্ত জোর দিয়ে টেনে বড় পোড়ো কাঠের দরজাটা লাগিয়ে দিল। দরজা বন্ধ করে দিতেই ভেতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, কিন্তু ডাকগুলো সব থেমে গেল। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সে দরজার সাথে ঠেস দিয়ে হাঁপ ছাড়তে লাগলো। কিছুক্ষণ পর উঠে আবার অন্ধকারের মধ্যে দিয়ে সাবধানে এসে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। 10-15 পা পরেই পোড়ো বাড়ির গলিটা ডান দিকে ঘুরে গেল। এরকম আরও একবার বাঁদিক ডান দিক বাঁদিক যাওয়ার পর একটা হলদে আলো দেখতে পেল। আর এই প্রথম গলি ছাড়িয়ে একটা বড় ঘর বা বারান্দায় প্রবেশ করলো। সেখানে একজন বয়স্ক মহিলাকে দেখতে পেল যে ওই হলুদ আলোর কাছে বসে উলের কাঁটা দিয়ে কিছু বুনছে। হলুদ আলোটা আসছে তার সামনে জ্বলা মোমবাতি থেকে। অহনা ওনার দিকে এগিয়ে যেতেই উনি সেটা রেখে মোমবাতিটা হাতে নিয়ে তার দিকে এগিয়ে এসে বললেন, অহনা, এসো আমার সাথে। মোমবাতির আলোয় ওনার মুখ দেখে অহনার মনে হলো ওনাকে যেন সে চেনে। এর আগেও যেন কোথাও ওনাকে দেখেছে, কিন্তু মনে করতে পারল না যে কোথায় দেখেছে। উনি ওর নাম কি করে জানলেন এই প্রশ্ন তার মনে এলেও ওনাকে করে উঠতে পারল না। ওনাকে অনুসরণ করতে লাগলো। বারান্দার উল্টো দিকের দরজাটা দিয়ে বেরিয়ে আবারও একটা করিডোরে এসে পৌঁছলো তারা। কিছুক্ষণ সামনে এগোনোর পর একটা লাল দরজা দেখতে পেল, আর তার সামনে এসে দুজন দাঁড়িয়ে পড়ল। তাকে পাশ কাটিয়ে বয়স্ক মহিলাটি পেছনে এসে দাঁড়িয়ে বললেন, যাও, ভেতরে যাও, সে অপেক্ষা করছে। অহনা দরজার দিকে এতক্ষণ তাকিয়েছিল।
ওনার কথা শুনে পেছন ফিরে তাকাতেই তার বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। দেখল বিভৎস মুখের এক বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। মনে পড়ে গেল এনাকে তার কেন চেনা মনে হয়েছিল। এ যে প্রথম স্বপ্নের সেই বয়স্ক মহিলা। মহিলাটি তার দিকে এগিয়ে আসতেই মুহূর্তের মধ্যে সে লাল দরজাটা খুলে ভেতরে ঢুকে দরজা আটকে দিল। দরজায় কোনো টোকা পড়ল না, আর না কোনো ডাক ভেসে এলো। খানিক নিশ্চিন্ত হলো সে। এই ঘরে একটা হলুদ বাল্ব জ্বলছে। ঘরে কোনো আসবাবপত্র নেই, একটা বড় ঘর। ঘরের ওই পাশটাতে আরেকটা দরজা রয়েছে দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেই দরজার দিকে ছুট দিল। দরজা খুলে বেরিয়ে পড়তে যাবে এমন সময় পেছন থেকে একটা একটা কাঁচের জিনিস পড়ে ভেঙে যাওয়ার শব্দ হলো। কিন্তু ঘরে তো কোনো আসবাবপত্র কিছুই নেই। তাহলে ঘুরে তাকাতেই দেখলো ঘরের উল্টো পাশে যে দরজাটা ছিল, যেটা দিয়ে সেই ঘরে ঢুকেছিল, সেটা আর নেই। তার জায়গায় একটা আয়না। তার সামনে দাঁড়িয়ে আছে আকাশি চুড়িদার পরিহিতা একটা মেয়ে, আর তার পাশে পড়ে আছে ভাঙা কিছু কাঁচের টুকরো। মেয়েটার বাঁ হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। কৌতূহলবশত সেদিকে একটু এগিয়ে গেল অহনা। তখনই মেয়েটা ঘুরে দাঁড়ালো। অবাক হয়ে সে দেখলো যে মেয়েটা সে নিজে, কিন্তু সে তো এখানে দাঁড়িয়ে আছে। তাহলে ওটা কে? প্রশ্নের উত্তর কিছু ভাবার আগেই তার পেছন দিক থেকে দরজা দিয়ে একটা অতি ঠান্ডা হাওয়া ঘরে ঢুকলো। ওই মেয়েটার সামনে গিয়ে হাওয়াটা ক্রমশ প্রথমে কুণ্ডলী আর পরে একটা নারী রূপ নিতে থাকলো। কিন্তু নারী রূপটা সম্পূর্ণ হওয়ার আগেই হাওয়ার কুণ্ডলীর মধ্যে থেকে একটা কদর্য হাত বেরিয়ে এসে মেয়েটার গলায় চেপে বসলো। মেয়েটা তার সর্বশক্তি দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অহনা তাকে বাঁচাতে এগিয়ে গেল, কিন্তু তখনই সে দেখলো সে নিজে একটা কাঁচের বাক্সের ভেতর বন্দি। সে তাতে বারবার আঘাত করছে, চেঁচাচ্ছে, কিন্তু কোনো লাভ হলো না। ওদিকে ওর রূপী ওই মেয়েটা হাওয়ার কুণ্ডলীর সাথে লড়াই করছে। হাওয়ার কুণ্ডলীর ওই কদর্য হাতটা প্রায় শেষ পর্যায়ে এসে মেয়েটার গলা ছেড়ে দিল। আর তখনই দেখা গেল ঘরের পরিবর্তে তারা সেই জঙ্গলে। সে তখনও কাঁচের বাক্সের মধ্যে বন্দি। কুণ্ডলী হাওয়ার থেকে এবার বেরিয়ে এলো এক অদ্ভুত অশরীরী। সেই অশরীরীর রূপ দেখা গেল না। হাওয়ার আবরণে তাকে আবছায়ার মতো লাগছে, কিন্তু সে দেখল মেয়েটা এবার হাওয়ায় ভাসছে, আর গলায় বসে যাচ্ছে কতগুলো অদৃশ্য আঙুলের চাপ। চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে মেয়েটার শরীরের নানা অংশে ব্লেডের কাটার মতো কেটে যেতে লাগলো। বাদ গেল না মুখটা। মেয়েটা কিচ্ছু করতে পারছে না, যেন ওর হাত পাগুলো কোনো শেকলে বাঁধা, আর তাকে নিয়ে পুতুলের মতো কেউ খেলে চলেছে। মেয়েটার শরীর এবার উল্টো হতে থাকলো। তখনও তার মুখের ওই মেয়েটা বেঁচে আছে। শরীরটা ওপরের দিকে উঠতে লাগলো। একটা গাছের ডালের নিচে গিয়ে শরীরটা থেমে গেল, আর তখনই মেয়েটার চোখের দৃষ্টিপাত করল অহনার ওপর। সে চিৎকার করে উঠল। ঘুম ভেঙে গেল তার। দেখল সে হসপিটালের বিছানায় শুয়ে আছে। তার চিৎকার শুনে একজন নার্স এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কি হয়েছে? সাথে অন্য কাউকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, স্যার, পেশেন্ট 245 এর জ্ঞান ফিরেছে। অহনার কাছে গিয়ে নার্সটা একটা গ্লাসের জল তার দিকে এগিয়ে দিল। তখনও তার কাছে সবটা পরিষ্কার না। সে জিজ্ঞাসা করল, আমি এখানে কেন? সে কি কথা? আপনি বুঝতে পারছেন না? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্থানীয় কিছু লোক আপনাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। 2 দিন পর আপনার জ্ঞান ফিরল। আপনার ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে কয়েকবার এসে আপনাকে দেখেও গেছে। আপনার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আপনার সেন্স ছিল না। হয়তো আবার বিকেলে আসবে তারা আপনাকে দেখতে। জলটা খেয়ে ব্যাপারটা বোধগম্য হলো তার। আর সে বুঝতে পারল যে এতক্ষণ যা হচ্ছিল বা যা সে দেখছিল তা সবই স্বপ্ন। তার মনে পড়ে গেল সেই অস্থির রাতের কথাগুলো, সেই ভুতুড়ের স্বপ্নের দিনগুলোর কথা। সাথে মাথায় ভিড় করল আরও একটা প্রশ্ন, তাহলে কি আবার শুরু ঘুমের মাঝে সেই ভুতুড়ে স্বপ্নের? তার আশঙ্কা ভুল ছিল না। পরের দিন হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরের রাত থেকেই আবার শুরু হয় একটানা দুঃস্বপ্নের নির্ঘুম ভয়ার্ত রাত। অ্যাক্সিডেন্টে সে পায়ে আর মাথায় চোট পেয়েছিল।
পায়ের চোটটা দ্রুত সেরে গেলেও মাথার চোটটা সারতে সময় নিল। তারপর নিত্য দুঃস্বপ্নের কারণে সময় লাগলো আরও বেশি। কোনো কোনো সময় এসব দুঃস্বপ্নের কারণে সে না ঘুমিয়ে থাকতে শুরু করলো। এর কারণে মাথা যন্ত্রণার নতুন রোগ দেখা দিল এই সময় তার মা ঘুমোতে শুরু করলো তার সাথে। তাদের পরিবার এতটা উন্নত হয়ে ওঠেনি যে সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করবে, আর তার আশেপাশে কোনো সাইকিয়াট্রিস্ট ছিলও না, তাই চান্সও ছিল 0%। তার মা ভগবান, ভূত, প্রেত সবেতেই বিশ্বাস করত। সেও যে সম্পূর্ণ অবিশ্বাস করত তা নয়। আসলে এই ধরনের বিশ্বাস অবিশ্বাসের পেছনে সোসাইটির একটা অবদান থাকে, আর সে যে সোসাইটিতে বেড়ে উঠেছে তাতে এগুলো অন্ধভাবে বিশ্বাস করা বা সম্পূর্ণ অবিশ্বাস করা কখনোই সম্ভব নয়। একটা ওঝা ডাকিয়ে তার মা তাকে ঝাড়ফুঁক করালো। এরপর সব রকম দুঃস্বপ্ন আসা সত্যি বন্ধ হয়ে গেল। তার শান্তির ঘুম আবার ফিরে এলো। কিন্তু এর মাঝে একটা অন্ধবিশ্বাসের বীজ গেঁথে গেল তার মধ্যে। একটা শ্রদ্ধা তৈরি হলো তন্ত্রমন্ত্রের ওপর। নিজের অজান্তেই তন্ত্রমন্ত্রের সিনেমা, বই, ভিডিও দেখতে দেখতে সে সেই বীজকে নিজের মধ্যে রোপণ করে বসল। এর মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। রেজাল্টে এসে আশানুরূপ ভালো ফল করলো। আগে অঙ্ক নিয়ে ভর্তি হওয়ার ইচ্ছে থাকলেও এখন সে সেটা বোধ করলো না, বরং সব কিছুর অতীত উৎস কাজে বেশি আগ্রহ বোধ করলো। আর সেই কারণেই ইতিহাস নিয়ে কলেজে ভর্তি হলো। চলে গেল অন্য শহরে, থাকতে শুরু করলো হস্টেলে। তার রুমে সে ছাড়াও ছিল আরও দুজনেই বড্ড মিশুকে, তাই খুব অল্প দিনেই তাদের বন্ধুত্ব গাঢ় হতে শুরু করলো। কলেজে যাওয়া থেকে শপিং করা, একসাথে টিফিন করা, একসাথে পড়াশোনা করা, সব কিছুই তারা একসাথে করত। শুধুমাত্র অহনার তন্ত্রমন্ত্রের বিষয়ে ইন্টারেস্টের কথাটা সে ওদের কাছে আড়ালেই রাখল, কারণ তার মনে হয়েছিল আজকালকার যুগে এসে এসব বিষয়ের আগ্রহের কথা শুনলে সবাই নিশ্চয়ই হাসাহাসি করবে আর বিদ্রূপ করবে তাকে নিয়ে। পড়ার বইয়ের মাঝে তখন তন্ত্রমন্ত্রের বই লুকিয়ে লুকিয়ে পড়তো সে অনেক সময়। এসব বই সে পড়তো সবার চোখে ফাঁকি দিয়ে, এমনকি তার বাবা মা পর্যন্ত জানতো না। কাউকে সে কখনো বলেনি, কারণ সে জানতো সবাই তাহলে তাকে নিয়ে হাসাহাসি করবে। সে হয়ে উঠবে বিদ্রূপের পাত্র। অহনার দুজন রুমমেট তথা ক্লোজ ফ্রেন্ডের একজনের নাম দময়ন্তী আর একজনের নাম ধ্রুবী। তাদের মধ্যে সব থেকে সুন্দর ছিল ধ্রুবী, তবে তাতে ওর তেমন অহংকার ছিল না, বরং ও বলতো, মানুষের মনের সৌন্দর্যটাই আসল, ওটাকেই আমরা নিজেরা তৈরি করতে পারি। বাহ্যিক রূপ তো আর আমাদের হাতে থাকে না, কিন্তু নিজেদের ভিতরটাকে সুন্দর করে তোলা আমাদেরই হাতে থাকে। রূপে গুণে পড়াশোনার দিক থেকে সব থেকে তাদের চোখে একেবারে পারফেক্ট ছিল ধ্রুবী। যদিও ধ্রুবী নিজে বলতো যে ওরও অনেক খুঁত আছে, শুধু ওরা ধরতে পারে না তাই। তবে হ্যাঁ, ধ্রুবী ছিল একটু বেশি সরল আর খোলামেলা। সহজেই ও কাউকে নিজের কাছের ভেবে ফেলত আর নিজের সব কথা খুলে বলে দিত। ওর এই স্বভাবের জন্য ওরা তিনজন একবার ভালো বিপদে পড়েছিল। হয়েছিল কি, ওদের ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়েছিল, আর সেই অ্যাসাইনমেন্টের টপিকটা ছিল সবার ইউনিক, এবং নিজেদের আইডিয়া থেকে বের করে রিসার্চ করে রেডি করে পিপিটি তৈরি করে দেখানোর ছিল। প্রত্যেকের ছিল 5 জনের গ্রুপ। তাদের গ্রুপে তারা 3 জন ছাড়া ছিল সোহেল আর কেশব। তাদের কলেজের পেছনে যে চার্চটা ছিল ওরা সেটা নিয়ে রিসার্চ ওয়ার্ক তৈরি করেছিল। নর্মালি স্যার যেহেতু নির্দিষ্ট কোনো টপিক বেছে দেননি, তাই অনেকেই কনফিউজ হয়ে গিয়েছিল আর চেষ্টা করছিল তাদের টপিক হিসেবে ফেমাস কোনো বিষয়কে তুলে ধরতে। আবার অনেকে কিছুই চুজ করতে পারেনি ডেটের মাত্র 3-4 দিন আগেও। প্রত্যেক গ্রুপ কোন টপিকে কাজ করছে সেটা সিক্রেট রাখতে উল্লেখ করে বলে দেওয়া না হলেও মনে মনে সবাই জানতো এটা টপ সিক্রেট, কারণ সবার টপিক হতে হবে ইউনিক। সময়ের আগেই ওদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, ওরা নিশ্চিত ছিল। কিন্তু সোমবার পিপিটি শো করার দিন পুরো ক্লাসের সামনে, টিচারদের সামনে তারা জাস্ট বোকা হয়ে গিয়েছিল, কারণ তাদের আগেই একটা গ্রুপ চার্টটা নিয়ে রিসার্চ ওয়ার্ক শো করেছিল। যদি ওদের কাজটা ছিল খুবই প্রাথমিক আর উইক, তবুও যেহেতু সবার টপিক হওয়ার কথা ছিল ইউনিক, তাই ওদের ওপর টপিক কপি করার অপবাদগুলো আর তাদেরকে আরও অনেক রিসার্চ পেপার আর কাজ পানিশমেন্ট হিসেবে দেওয়া হলো। কিভাবে এমনটা হলো পরে যখন তারা আলোচনা করছিল তখন ধ্রুবী বলল, আই এম সো সরি রে, মনে হয় এটা আমারই জন্য হয়েছে। অহনা ছিল গ্রুপ লিডার, তাই সে জিজ্ঞেস করলো প্রথমে, কি বলছিস? তোর জন্য হয়েছে মানে এটা কি? এটা তো জাস্ট একটা কোইন্সিডেন্ট। মাথা নিচু করে ধ্রুবী বলল, না, এটা কোইন্সিডেন্ট নয়।
ওরা ইন্টেনশনালি আমাদের থেকে কপি করছে। ওরা একটু অবাকই হয়ে গিয়েছিল, কারণ এরকমভাবে কিছু না জেনে সহজে কাউকে ব্লেম করার মেয়ে ধ্রুবী নয়। কিন্তু কেশব রেগে গিয়েছিল। পরের কিছু না শুনেই গালাগাল দিয়ে বলেছিল, আমাদের টপিক কপি করে আমাদের আগে প্রেজেন্টেশন দিয়ে আবার আমাদেরকেই কপিক্যাট বলা, তো সাহস হলো কি করে? হ্যাঁ সেটাই তো। এরকম যদি হয়েও থাকে তাহলে ওদের হয়ে তুই কেন সরি চাইছিস? নিজেকে কেন দোষ দিচ্ছিস তুই? দাঁড়া ধ্রুবী, আমি তোকে যতটা চিনি তাতে তুই না জেনে শুনে কাউকে ব্লেম করার মানুষ নস। খুলে বলতো আমাদের আসলে ঠিক কি হয়েছে। ধ্রুবীর চোখ এবার প্রায় ছলছল হয়ে উঠেছিল। ও বলল, শনিবার তোরা ব্যাক করার পর যখন আমি ক্যান্টিনে একা লাঞ্চ করছিলাম, তখন ইতি এসে বসলো আমার পাশে। আমাদেরই ক্লাসমেট, সুতরাং আমার অতটা কিছু মনে হয়নি। নর্মালি ওর সাথে কথাবার্তা বলছিলাম। তখন অ্যাসাইনমেন্টের কথা উঠতে কথায় কথায় আমি বলে ফেলি টপিকটা আমাদের। তখনও যে ওদের অ্যাসাইনমেন্টের টপিক ঠিক হয়নি বা কমপ্লিট হয়নি তা আমি জানতাম না। ইভেন আমি যে ওর সাথে কথায় কথায় আমাদের টপিকের কথাটাও বলে ফেলেছি তাও বুঝতে পারিনি। বুঝতে পারলাম আজকে, যখন ওরা প্রেজেন্টেশনটা শো করলো। সব দোষ আমারই জন্য হয়েছে সব। আমারই জন্য তোদেরকে হ্যারাস হতে হচ্ছে। আই এম সো সরি রে, প্লিজ ক্ষমা করে দিস আমায়। অহনা আর দয়ন্তী ব্যাপারটা বুঝেছিল, কিন্তু কেশব আর সোহেল প্রচণ্ড রেগে গেছিল আর বাকি সমস্ত কাজ ওদের ওপর ছেড়ে দিয়ে গ্রুপ লেফট করে বেরিয়ে গিয়েছিল। অহনা লিডার হওয়া সত্ত্বেও আর কিছু বলেনি, কারণ গাফিলতিটা তাদেরই ছিল। তার মনে হলো ধ্রুবীকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল যে এটা একটা সিক্রেট, তাই গ্রুপের বাইরে কাউকে না বলতে বা আলোচনা না করতে। কেশব আর সোহেল ওদের বন্ধু ছিল না, ছিল ক্লাসমেট, তাই ওদেরকে জোর করার কোনো ইচ্ছা তাদের হয়নি। বাকি সমস্ত কাজ ওরা তিনজনেই কমপ্লিট করেছিল। তার উপর কেশব ছিল শহরের সবথেকে বড় বিজনেসম্যানের ছেলে। পড়াশোনার পাশাপাশি ও বাবার সাথে বিজনেসও করত। সোহেল ছিল কেশবের ঘনিষ্ঠ বন্ধু, ওর বাবাও ছিল আরেকজন বড় বিজনেসম্যান। ওরা তিনজনেই ছিল মধ্যবিত্ত পরিবার থেকে, তাই ওদের সাথে বন্ধুত্ব করবার তেমন ইচ্ছাও কোনো সময় হয়নি। ইভেন ওদের সাথে কাজ করাকালীন ওদের মধ্যে মেয়েদের সাথে ফ্লার্ট করার দক্ষতা লক্ষ্য করেছিল অহনা, যেটা তাদের ওদের সাথে বন্ধুত্ব করতে আরও বেশি বাধা দিয়েছিল। তবে দয়ন্তীর কেশবকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, আর অ্যাসাইনমেন্ট চলাকালীন ওর ভালো লাগাটা আরও বেড়েছিল। কেশবের সব মেয়েদের সাথে ফ্লার্ট করার ব্যাপারটা নিয়ে অহনা আর ধ্রুবী ওকে বলেছিল। ও বলেছিল, আরে ছেলেদের অমন একটু দক্ষতা থাকতে হয়। ছেলেদের স্বভাবই হচ্ছে মেয়ে দেখে বেড়ানো আর ফ্লার্ট করা। কিন্তু যখন কোনো একটা নির্দিষ্ট মেয়েকে মনে ধরবে তখন আর এই স্বভাব থাকবে না। সে একাই হোক অথবা মেয়েটার পাল্লায় পড়ে ঠিক শুধরে যাবে। বাকিটা মুখে না বলে দিলেও বুঝতে অসুবিধা ওদের হয়নি যে কেশবের জীবনে সেই নির্দিষ্ট মেয়েটা হওয়ার ইচ্ছে দময়ন্তীর। তবে কেশবকে দেখে শুধরানোর ছেলে বলে মনে হয়নি, আর ও দয়ন্তীর প্রতি অ্যাট্রাক্টেড তাও মনে হয়নি। তারা নানা সময় দয়ন্তীকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ও তাদের কথা না শুনে ইনফ্যাচুয়েশন করে গেছে কেশবকে নিয়ে। যদিও কখনো সরাসরি ওকে গিয়ে কিছু বলেনি, বরং ওর সামনে গেলেই যেন বোবা হয়ে যেত। দয়ন্তীও দেখতে খুব সুন্দর ছিল, গোলগাল, মুখটা হাসলে গালে টোল পড়তো। ছেলেরা তাতে পাগল হতো কিনা জানে না, তবে অহনা ধ্রুবী মাঝে মধ্যেই ওর টোলের ওপর ক্রাশ খেত আর ওকে বলতো। ওদের তিনজনের গ্রেড ছিল প্রায় কাছাকাছি, ডিপার্টমেন্টের মধ্যে ওদের র্যাঙ্ক ছিল প্রথম সারিতে। সেদিন কলেজে ছিল ওদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। মাস দেড়েক আগের ঘটনা। তারা সকলেই সুন্দর করে সেজে গুজে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়েছে। মেয়েরা বেশিরভাগ পরেছে শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি। অহনা পরেছিল একটা নীল শাড়ি, ধ্রুবী লাল কালো আর দয়ন্তী তার পছন্দের গোলাপি। কলেজ জীবনের অন্যতম সুন্দর দিনগুলোর মধ্যে পড়ে এই অনুষ্ঠানের দিনগুলো। সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে এই দিনগুলো, কিন্তু তাদের স্মৃতিতে দিনটা সুন্দর নয়, খারাপ দিন হিসেবে থাকতো। ওরা তিনজন কোনো পারফরমেন্স করেনি, কিন্তু অল্টারনেটিভ অ্যাঙ্কারের দায়িত্বে ছিল অহনা আর ধ্রুবী, আর দয়ন্তী ছিল ফ্রি আর অডিয়েন্সের আসনে। সুযোগ বুঝে এসে কেশবের পাশে গিয়ে বসেছিল, যদিও কেশব তা খেয়াল করেছিল কিনা বলা মুশকিল, আর করলেও তখন ওর মনে চলছিল অন্য কোনো ভাবনা। ব্রেক টাইমে ওরা যখন টিফিন করছিল তখন তাদের সামনে কেশব আসে। প্রথমেই ধ্রুবীর দিকে একভাবে তাকিয়ে থাকে। ধ্রুবী অস্বস্তি বোধ করছিল, তাই জিজ্ঞাসা করল, কি ব্যাপার,
না বোঝার ভান করে কেশব বলল। কিসের কি ব্যাপার? ধ্রুবী আরও বিরক্ত হয়ে বলল, ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন? অসহ্য লাগছে। বারে, দেখানোর জন্য সেজেছিস আর আমি তাকিয়ে থাকলেই দোষ? হ্যাঁ, আজব তো তুই। তোর কিভাবে মনে হলো আমি তোকে দেখানোর জন্য সেজেছি? আর আজ তো সবাই সেজে গুজে এসেছে। তোর কি মনে হয় সব মেয়েরা তোকে দেখানোর জন্য এত সেজেছে? হাহ, কে রে তুই? মুচকি হেসে কেশব বলল, আমি কেশব। কেন, চিনতে পারছিস না বুঝি? হ্যাঁ, নাকি পাঞ্জাবিতে দেখে আমাকে অন্যরকম লাগছে, তোর হিরোর মতন? এই শোন, আজে বাজে কথা বলা বন্ধ কর। অনেক কাজ আছে এখনো। অডিয়েন্স সিটে বসে থাকলে না সেসব টের পাওয়া যায় না। আমাকে শান্তি মতো একটু টিফিন খেতে দে। ও তাই বুঝি। দেখছি অডিয়েন্স হিসেবে শুধু না থেকে স্টেজে উঠে অন্য কিছু করা যায় কিনা। দেখা হচ্ছে ব্রেকের পর। এইটুকু বলে মুচকি হেসে বিদায় নিয়েছিল কেশব। ওর কথার মানে খোঁজার তাদের সময় ছিল না, কারণ হাতে আর 10 মিনিট। ব্রেক শেষ হওয়ার পর তাদেরকেই প্রথম স্টেজে যেতে হবে। আর তার উপর যেসব ঘটনা এই ঘটলো তার সবটাই ঘটেছে দয়ন্তীর সামনে। রাগে ধ্রুবীর কান লাল হয়ে উঠেছিল, তবুও সে নিজেকে সামলে দয়ন্তীকে বলতে গেল, দয়ন্তী দেখ, আমি তো তোকে কিছু বলিনি। তোকে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। যা ঘটার সবটা আমার সামনে ঘটেছে। ধ্রুবী বা অহনা কারো সত্যিই কিছু বলার ছিল না। কি বা বলতে পারে তারা? দয়ন্তী আবার মুখে হাসি টেনে বলল, তবে যাই বল, আজ তোকে সত্যি খুব সুন্দর লাগছে। যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাবে। আমরা ক্রাশ খেয়ে যাচ্ছি, তাদের আর দোষ কি থাকে? চল চল, এখন তাড়াতাড়ি খাওয়া শেষ কর, তোদের আবার স্টেজে যেতে হবে। এরকম সময় ধ্রুবী মনে করছিল সুন্দর হওয়াটা বুঝি দোষের। অহনার কানে কানে সে বলেছিল, আচ্ছা অহনা, আমার সাজা কি আজকে সত্যি উচিত হয়নি রে? আমি তো সত্যি কারোর জন্য সাজিনি। সবাই সেজে আসবে, তার মাঝে না সেজে আসলে বড্ড ওড লাগবে। আর যেটুকু সেজেছি তা তো নিজেরই জন্য। সবাই যেমন সেজেছে আমিও তাই। এটাতে কি আমার ভুল হয়েছে? আমি কি করে জানবো বল কেশব এরকম একটা কাজ করবে? ওকে সান্ত্বনা দিয়ে অহনা বলল, দেখ, যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। আর সেজেছিস, বেশ করেছিস। সবাই সেজেছে, তুইও সেজেছিস, আমরাও সেজেছি। এতে দোষের তো কিছু নেই। আর কেশব কেমন ছেলে তা আমরা সবাই জানি। দয়ন্তীকে আমরা অনেকবার বলেছি, ও বুঝতে না চাইলে তো আমাদের কিছু করার নেই। আর তাছাড়াও ও এতটা অবুঝো নয় যে তোর দোষ দেবে, আর ও দিচ্ছেও না। ও ভালো মতোই জানি তুই কেমন, আর এটাও জানি তুই কিচ্ছু করিসনি। সুন্দর হওয়াটা দোষের নয়, সেটা আমাদের কারোর হাতে নেই। কিন্তু মানুষের মন সুন্দর না হওয়া দোষের। তুই যে সুন্দর এটা তোর ভাগ্য, কিন্তু তোর মনটাও যে সুন্দর সেটা তোর তৈরি। এখন আর বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি খেয়ে নে তো, আবার স্টেজে যেতে হবে আমাদের। ঘটনাটা যদি এখানে শেষ হতো তাহলেও দিনটা মোটামুটি সুন্দর হিসেবে তাদের কাছে মেমোরেবল হয়ে থাকতো। কিন্তু দিনটা আরও কুৎসিত হয়ে গেছিল। প্রোগ্রাম যখন প্রায় শেষের দিকে, তখন টিচাররা সবাই অডিটোরিয়াম ছেড়ে প্রোগ্রাম ছেড়ে চলে গেছে। তখন শুধু ছিল ওরা স্টুডেন্টরা। নানা ধরনের খেলা চলছে আর একটা খেলা বাকি রয়েছে। এমন সময় অডিয়েন্সের সিট ছেড়ে কেশব স্টেজে উঠে এলো। অহনা তখন ব্যাক স্টেজে ছিল। স্টেজ একা পরিচালনা করছিল ধ্রুবী। অডিয়েন্সের সামনের দিকে সিটে বসেছিল দয়ন্তী। আরও অনেক স্টুডেন্ট ছিল গোটা অডিটোরিয়াম জুড়ে। ঘটনাটা ঘটে যায় কয়েক মুহূর্তের মধ্যে। স্টেজে উঠে ধ্রুবীর পাশে গিয়ে দাঁড়িয়ে তার কাছ থেকে মাইকটা টেনে নিয়ে কেশব অডিয়েন্সের দিকে ঘুরে বলে, গাইস, আজকে আমাদের বিভিন্ন পারফর্মারদের জন্য অনেক হাততালি পড়ল, তাহলে ঠিক কথা। কিন্তু এই গোটা অনুষ্ঠানটি যারা পরিচালনা করলো তাদের জন্য কোনো হাততালি পড়েনি তো। সো এখন তোমরাই বলো, আজকে রুবির অ্যাঙ্কারিং কেমন লাগবে? অডিয়েন্স থেকে সমবেত আওয়াজ ভেসে এলো। সাধারণভাবে কেশবের এই কাজটাকে ভালো একটা কাজ মনে হলেও ব্যাপারটা এতটা সহজ ছিল না, আর ওর উদ্দেশ্য সরল ছিল না। এরপর কেশব বলল, আজ আমাদের অ্যাঙ্কারকে কেমন লাগছে? হ্যাঁ, সবাই বলো। আবার সমবেত উত্তর এলো।
ধ্রুবী এবার অস্বস্তি বোধ করছে বুঝতে পেরে। অহনা ব্যাক স্টেজ থেকে স্টেজের দিকে যাচ্ছে, এর মধ্যে ঘটে গেল সেই অপ্রীতিকর মুহূর্ত। অডিয়েন্সের বলা শেষ হতে না হতেই সবাইকে অবাক করে দিয়ে কেশব ধ্রুবীর কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে টেনে নিতে গিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে ধ্রুব। কথাটা শেষ হওয়ার আগেই ধ্রুবীর ডান হাতটা নেমে এলো কেশবের গালে, আর রাস্কেল বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে ও স্টেজ ছেড়ে সোজা নেমে চলে গেল হস্টেলের দিকে। গোটা ঘটনায় সবাই এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে অহনা তৎক্ষণাৎ হেঁটে এগিয়ে যাওয়ার কথা ভুলে গিয়েছিল। কেশব রাগে লাল হয়ে মাইক্রোফোনটা ছুঁড়ে ফেলে স্টেজ ছেড়ে বেরিয়ে গেল, আর অহনা স্টেজে উঠে সামনে সিটে মাথা নিচু করে বসে থাকা দয়ন্তীকে হাত ধরে টেনে তুলে নিয়ে ছুটল হোস্টেলের দিকে। হস্টেলে ফিরে দেখলো ধ্রুবী ওর বিছানায় উপুর হয়ে কাঁদছে। দয়ন্তী ঢুকে গেল ওয়াশরুমে, আর অহনা বসে রইল চুপচাপ। গোটা দিনে আর তেমন কোনো কথা হলো না তিনজনের। অহনার কাউকে কিছু বলার মতো বা বোঝানোর মতো নেই। এরকম অপ্রীতিকর ঘটনা তারা কেউই আশাও করেনি। এখন ওদের যেটা দরকার সেটা সময়। 2-3 দিন পর আবার মোটামুটি স্বাভাবিক হতে শুরু করলো সব। তবে দয়ন্তী আর ধ্রুবীর মধ্যে কথা কমে গেল। ধ্রুবী বিষয়টাকে সহজ করার চেষ্টা করেছিল, অহনাও মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। দয়ন্তী নিজেকে কিছুটা আলাদা করে নিয়েছিল। সব কিছু আবার এভাবেই চলছিল। এর মাঝে কলেজে নানা কানাঘুষো কথাও চলছিল, তবে তাতে বিশেষ পাত্তা দেয়নি কেউ। তখন ওরা নিজেদের মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা করতে ব্যস্ত। ধ্রুবীর দিক থেকে সম্পূর্ণ রেসপন্স থাকলেও বাদ সেধেছিল দয়ন্তী। অন্য কারোর ভুলের মাসুল গুনে ভাঙতে বসেছে ওদের বন্ধুত্ব। দিন 7 আগে ডিপার্টমেন্টাল ট্যুর ঠিক হয়, সকলকে যেতে হবে। এর ওপর 5 মার্ক করে আছে, কেউ না গেলে তার এক্সামের খাতা থেকে 5টা মার্ক কাটা যাবে। প্রোগ্রামের ঘটনার কথা ধরে ধ্রুবী ট্যুরে যেতে অস্বীকার করল। অনেক জোরাজুরি করেও তাকে রাজি করানো গেল না। ধ্রুবী অহনাকে বলল, দেখ ভাই, আমার 5 মার্কস কাটা যায় যাক, কিন্তু ওরকম কোনো ঘটনা আমি আর চাই না। যেখানে কেশব থাকবে সেরকম কোনো জায়গায় আমি আর যাব না। আর গেলেও আমি শান্তি পাবো না রে। সব সময় একটা বিশ্রী ভয় থাকবে, আর দয়ন্তীও হয়তো আমাকে আরও খারাপ ভাববে। তার ওপর জানি না ওই কেশবের মাথায় কী সব চলছে। আমি যাব না রে, তুই দয়ন্তীকে একটু দেখে রাখিস। হোস্টেলের যেদিকে ওরা থাকতো সেদিকে প্রায় সবই ছিল তাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাই হোস্টেল ফাঁকা হয়ে গেল। ওদের ট্যুর ছিল 2 দিনের। অহনা ধ্রুবীকে বলে গেল যে যেন কোনো রকম অসুবিধা হলে সে যেন তাদের ফোন করে, আর ফোন যেন কোনো সময় বন্ধ না রাখে। ট্যুরের প্রথম দিন ভোর রাতের দিকে ধ্রুবীর কল এলো। অহনা ঘুমোচ্ছিল। ঘুমের চোখে ফোনের স্ক্রিনে ধ্রুবীর নামটা জলজল করতে দেখে তার ঘুম উড়ে গেল। এর আগে ওর সাথে কথা হয়েছে, কিন্তু এমন সময় কল পেয়ে মনটা কু ডেকে উঠল। তার উপর আজকে বিকেলেই কেশব টিচারদের কাছ থেকে পারমিশন নিয়ে ওর বিজনেসের দরকারি কি একটা কাজ আছে বলে ফিরে গেছে। ট্যুরে এসে অন্যদের কাছে যে ধ্রুবীর খোঁজ করেছে তা অহনা আগেই জানতে পেরেছে। তারপর বিকেলে ওর অমন হঠাৎ করে দরকারে চলে যাওয়া, ভোর রাতে হঠাৎ ধ্রুবীর ফোন আসা, সব কিছু মাথায় কেমন একটা ধাক্কা মারল। কয়েক সেকেন্ডের মধ্যেই এই সমস্ত কিছু মাথায় রিলের মতো প্লে হয়ে গেল একসাথে। অ্যানুয়াল ফাংশনের দিনের ঘটনা। কল রিসিভ করে ফোন কানে দিয়ে বলল, হ্যালো হ্যালো ধ্রুবী, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। হ্যালো। অহনার উৎকণ্ঠিত আওয়াজ শুনে পাশে ঘুমিয়ে থাকা দয়ন্তী উঠে পড়ল। ফোনের ওপাশে তখনও কেঁদে চলেছে সে। অহনা আবার বলল, শোন শোন শোন, তুই প্লিজ একটু শান্ত হ। বল কি হয়েছে? তুই ঠিক আছিস তো? কি রে? আমি শেষ হয়ে গেছি রে অহনা, আমি শেষ হয়ে গেছি। আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। চিৎকার করে কাঁদতে কাঁদতে ও বলল, এসব তুই কি বলছিস? কেন বলছিস এসব? কি হয়েছে বল। অহনা আবারও একই কথা রিপিট করলো, আমি শেষ হয়ে গেছি রে অহনা, আমি শেষ হয়ে গেছি। আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। ওই 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 কেশব, ও ও আমাকে শেষে চিৎকার করে উঠল ধ্রুবী। সময় নষ্ট না করে ব্যাগপত্র গুছিয়ে এমার্জেন্সির কথা ফোনে স্যারকে জানিয়ে বেরিয়ে পড়ল অহনা আর দয়ন্তী। একটা ক্যাব বুক করে নিল, কারণ তখন কোনো ট্রেন নেই।
কলেজ থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরের রাস্তা। কলেজ পৌঁছতে পৌঁছতে তাদের ঘন্টা 2 লাগলো। মাঝে রাস্তায় ধ্রুবীর সাথে আরও 3-4 বার ফোনে কথা হলো, কিন্তু সে কান্না ছাড়া, ওইটুকু কথা বলা ছাড়া আর কিছু বলল না। হস্টেলে ঢোকার মুখে গার্ড ওদের দুজনকে দেখে অবাক হলো। তাকে দেখে অহনা জিজ্ঞেস করলো, আঙ্কেল ধ্রুবী হোস্টেলে তো? হ্যাঁ মানে হ্যাঁ, কিন্তু তোমরা এত সকাল সকাল? তার আগে বলো, কেউ কি এসেছিল ধ্রুবীর সাথে দেখা করতে? দেখা করতে মানে মানে আসলে আরে কি মানে করছো? কেউ এসেছিল কিনা? কখন এসেছিল? কোথায় দেখা করেছে সে ওর সাথে? হ্যাঁ এসেছিল। মানে হ্যাঁ। কে এসেছিল? কেশব? মানে হ্যাঁ। কোথায় দেখা করেছে ও? ওর সাথে আর কে ছিল? কোথায় মানে আসলে আমার না কিছু করার। এবার রেগে গিয়ে দয়ন্তী চেঁচিয়ে বলল, আরে আমতা না করে বলো না কোথায়, কখন? ঘরে সন্ধ্যাবেলা। ঘরে? দুজনেই একসাথে চেঁচিয়ে উঠল। তারপর অহনা বলল, ফাঁকা লেডিস হোস্টেলে একটা একা মেয়ে সন্ধ্যাবেলা কি করে ঢুকতে দেবে ওরকম একটা ছেলেকে? না আসলে দিদিমণি, ওরা আমাকে একটু পানের নেশাদ্রব্য অফার করেছিল, আর কোনো অসুবিধা নেই দেখে আমিও খেয়েছিলাম। ওদের যে ভেতরে যাওয়ার উদ্দেশ্য আছে তা বুঝতে পারিনি। আমার একটু নেশা হওয়াতেই ওরা ভেতরে ঢুকে বলল, আর আমিও ঘুমে তলিয়ে গেলাম। ভোরবেলা যখন হুঁশ ফিরেছে, বিশ্বাস করো, তখনই আমি ভেতরে গেছিলাম, গিয়ে দেখেছি কেউ নেই। হ্যাঁ বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, দয়া করে কাউকে বলো না। তুমি এতটা ইররেসপন্সিবল কি করে হতে পারো? একটা লেডিস হোস্টেলে গার্ড হয়ে যখন কয়েকটা মেয়ে রয়েছে, তখন ফাঁকা হোস্টেলে তোমার যেখানে আরো সতর্ক থাকা উচিত, তখন তুমি নেশা করছো স্টুডেন্টদের প্রলোভনে। ছি! অহনা, এনার সাথে আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আগে ভেতরে চল, জানি না ও কি অবস্থায় আছে আর ঠিক কি হয়েছে। দুজনেই ছুটে ভেতরে ঢুকে গেল। কয়েকবার দরজা ধাক্কানোর পর ধ্রুবী দরজা খুলল। তারপর আবার ঘরের কোণে গিয়ে গুটিসুটি দিয়ে বসে পড়ল। একটা চাদরও গায়ে জড়িয়ে আছে। তারা ভেতরে ঢুকে দরজা আটকে দিল। ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো অহনা, ঠিক কি হয়েছে রুবি? এরকম ভাবে বসে আছিস কেন? কি হয়েছে বল? অহনার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে। তারপর তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। অনেকক্ষণ পর ওরা ওকে শান্ত করতে পারল। তারপর ধ্রুবী বলে চলল, ওই জানোয়ারটা কাল সন্ধেবেলা আমাদের রুমে এসে দরজা ধাক্কালো। তখন আমি জানি না কে দরজা ধাক্কাচ্ছে। বেশ কয়েকবার ঢাকার পরেও যখন কেউ সাড়া দিল না, কিন্তু দরজা ধাক্কিয়েই চললো, তখন এক প্রকার বিরক্ত হয়ে দরজা খুললাম আর দেখলাম ওই জানোয়ারটা। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, আমার সারা শরীর কেঁপে উঠলো। আমি তখন সিকিউরিটি আঙ্কেলকে ডাকতে গেলাম। সিকিউরিটি আঙ্কেল! জানোয়ারটা দিত হাসি হেসে বলল, কেউ আসবে না, কেউ নেই এখানে, তোমারটাকে সাড়া দেওয়ার মতন এখানে কেউ নেই। তুমি এখানে কি করতে এসেছো? বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাওয়ার জন্য তো আমি আসিনি সুইটহার্ট। আমি ভিতরে ঢুকে দরজা আটকে দিতে যাওয়ার আগেই ও দরজা টেনে ধরলো আর জোর করে ভিতরে ঢুকে এসে দরজাটা আটকে দিল। আমি সঙ্গে সঙ্গে ফোন তুলে কল করতে যাব, তার আগেই ও আবার থেকে ফোনটা কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিল, ঝাপটে ধরলো আমায়। আমি অনেক চেষ্টা করলাম ওকে ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে পালিয়ে যেতে, কিন্তু পারলাম না। ওর শক্তির কাছে আমি পারলাম না। আমাকে বিছানায় ছুঁড়ে ফেললো, আমার জামা কাপড় ধরে টানতে লাগলো আর তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়লো। ওর কাছ থেকে নিজেকে বাঁচাতে আমি জোরাজোরি করতে লাগলাম। তখন আমার ঘাড়ের এইদিকে কিভাবে যেন একটা মারলো আর তারপরেই আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরলো তখন এইরকম অবস্থায় আমি নিজেকে আবিষ্কার করলাম। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে পারবো না।
আবারও কান্নায় ভেঙে পড়ল ধ্রুবী। এরপর পুলিশে কেস করা হলো, কিন্তু কেস ফাইল হলো না। কেশবের বাবার ক্ষমতায় আর ওর ক্ষমতার অপব্যবহার করে ওরা সব ধামাচাপা দিয়ে দিল। সিকিউরিটি গার্ড আঙ্কেলও সব কিছু অস্বীকার করলো, কেউ পাশে দাঁড়ালো না, সব কিছু ধামাচাপা পড়ে গেল একেবারে কেশবের প্ল্যান মাফিক। ধ্রুবী সম্পূর্ণ ভেঙে পড়েছিল, ডিপ্রেশনে চলে গেছিল। ওর বাবা মা ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল। মাত্র 2-3 দিনের মধ্যে সমস্ত কিছু চাপা পড়ে গেল, যেন কিছু হয়নি। অনেকে ধ্রুবীকে দোষ দিতে লাগলো, সন্দেহ করতে লাগলো তাদের। 3-4 আগে রাতে বিছানায় শুয়ে আছে তারা, ঘুম আসছে না, সারা শরীর মন বিষণ্ণ। এমন সময় দয়ন্তী বলল, পুলিশ প্রশাসন কিচ্ছু করবে না। শয়তানটা এরকম খোলামেলা শান্তিতে ঘুরে বেড়াবে, আমরা সব জানা সত্ত্বেও কিচ্ছু করতে পারবো না আমাদের বান্ধবীর হয়ে। এটা তো তাহলে আমাদের মেয়েদের অসম্মান হবে। কোন মুখে আমরা আবার ধ্রুবীর সামনে গিয়ে দাঁড়াবো বলতো হোনা? তুই পারবি কিছু একটা করতে? প্লিজ কিছু তো কর। শেষের কথায় থতমত খেয়ে অহনা জিজ্ঞেস করল, আমি কি করব? কেন? তন্ত্র সাধনা? ওর মুখে এই শব্দটা শুনে অহনার কানের পাশটা কেমন ফাঁকা হয়ে গেল। সে বুঝতে পারল না যে ও কি করে জানলো বা ঠিক কি বলতে চাইছে। অহনা বলল, মানে? দেখ অহনা, আমি জানি তুই তন্ত্রের বইপত্র পড়িস, তোর এই বিষয়ে যথেষ্ট আগ্রহ আছে, তুই এসবের মধ্যে দিয়ে অন্যদের সাহায্য করতে চাস, এটাও আমি জানি। তাই বলছি, এখন এই শয়তানটাকে একমাত্র তুই শাস্তি দিতে পারিস। আমি? তুই কিভাবে জানলি এসব? আমি তোকে কয়েকবার বইয়ের মধ্যে লুকিয়ে সেসব বই পড়তে দেখেছি, আর রাতেও অনেক সময় পড়তে দেখেছি। তোর একটা ডায়েরি আছে, সেটা একদিন ডেস্ক থেকে পড়ে গিয়েছিল। তখন কিছু পাতা উল্টে পাল্টে গেছিল, কয়েকটা লেখা আমার চোখে পড়েছিল, আর আমি ডায়েরিটা পড়েছিলাম। আমি অনেকদিন ধরেই সবটা জানি। তুই কেন আমাদের বলিসনি তাও আমি তোর ডায়েরি থেকে পেয়েছি, কিন্তু তোকে বলে আর আমি বিব্রত করতে চাই না। এসব আমিও বিশ্বাস করি, তবে কি করে কি করতে হয় তা আমার জানা নেই। আমি জানি তুই জানিস, অনেক পুরনো বই পুঁথি তুই এসব বিষয়ে জোগাড় করেছিস, পড়েছিস। আমি সত্যি চাই অহনা, ওই শয়তানটার শাস্তি হোক। এখন তুই একমাত্র পারিস কিছু একটা করতে। প্লিজ অহনা, তুই কিছু একটা কর। অহনার ভেতরের প্রতিশোধের আগুনটা জ্বলে উঠল, কিন্তু বুঝতে পারল না ঠিক কি শাস্তি দেওয়া যায় এরকম মানুষকে। জিজ্ঞাসা করল, কিন্তু করবোটা কি? কি শাস্তি দেব ওকে? এরকম পাপের একটাই শাস্তি হয়, মৃত্যু। মেরে ফেলবো? কেঁপে উঠল অহনা, আবার বলল, কিন্তু আমি যে চিরটাকাল হত্যার বিরুদ্ধে। পৃথিবীর অন্যতম ঘৃণ্য কাজ হচ্ছে প্রাণী হত্যা, সেখানে আমি মানুষ মারবো? তাহলে ও যেটা করেছে সেটা কি তোর কাছে ঘৃণ্য কাজ নয় অহনা? নাকি ধ্রুবীর এই অবস্থা তুই মেনে নিতে চাইছিস? ওরকম মানুষ পৃথিবীতে থাকার থেকে না থাকা ভালো। তাহলে কি করব? কিভাবে মারবো ওই মানুষরূপী পিশাচকে? আমি শুনেছি অনেক রকম সাধনা হয়, এর মধ্যে ওই কি যেন হাকি? হাকিনি? হ্যাঁ, ওই হাকিনি সাধনা, ওটা নাকি ভীষণ ফলপ্রসূ, আর ওটার অনেক পদ্ধতি আছে। হাকিনি সাধনা হলো নিচু স্তরের পিশাচ সাধনা। অবশ্য কোনো নিত্য সাধক ছাড়া উঁচু স্তরের তন্ত্র সাধনা করা সম্ভব হয় না। আমাদের মতো মানুষদের করতে হলে নিচু স্তরের সাধনায় করতে হবে। কিন্তু হাকিনি সাধনায় রয়েছে সব সাধনা, আর নেক্রোফিলিয়ার কর্মকাণ্ড সেসব আমার পক্ষে সম্ভব নয়। সব নেক্রোফিলিক কর্মকাণ্ড? হ্যাঁ। এছাড়া আর কোনো পদ্ধতি নেই? আছে। কি পদ্ধতি? এসব সম্ভব না হলে এই সাধনা করতে হবে কোনো অশুচি স্থানে বসে। এবার অশুচি অনেক রকমভাবে হতে পারে, যেমন ধর ধ্রুবীর বিছানাটা, সেখানে ওই জানোয়ারটাকে। আর বলতে পারল না, চুপ করে গেল। আইডিয়া পাওয়ার ভঙ্গি করে দয়ন্তী বলল, তাহলে তো হয়েই গেল। অবাক হয়ে অহনা জিজ্ঞেস করল, কি হয়ে গেল? অশুচি স্থান নির্বাচন, যেটা সহজলভ্য। মানে হলো সেদিনের পর ওই বিছানায় আর ধ্রুবী ওঠেনি, আর না আমরা অন্য কেউ উঠেছি, না ঘর পরিষ্কার করা হয়েছে, সুতরাং ওই স্থান এখনো অশুচি। অহনা ভেবে দেখল দয়ন্তী একদম ঠিক কথা বলছে। এটা তার মাথায় আসেনি।
আর তাদের পক্ষে ওরকম অন্য কোনো জায়গা সন্ধান করাও সহজ ব্যাপার ছিল না। বলল, ভুল কিছু বলিসনি। আর আমাদের ঘরের মধ্যে রাতের বেলা সাধনা করলে বাইরে কেউ কিছুই জানতে পারবে না। ব্যাস ঠিক হয়ে গেল ওদের সাধনার স্থান। ঠিক করলো ধ্রুবীকে কিছু জানানোর দরকার নেই, যা করার অহনা আর দয়ন্তী করবে। পরদিন সকালে উঠে তারা লেগে পড়ল কাজে। সমস্ত রকম মরা প্রাণীর জিনিসপত্র জোগাড় করতে অহনা আর দয়ন্তী গেল একসাথে। কিছু জিনিস কিনতে হলো চড়া দামে, যেমন বাদুড়ের মাথা, সাপের কাটা লেজ, ঘোড়ার খুর, পেঁচার নোক, এইসব জাতীয় জিনিস। শহরের পশ্চিম দিকের ছোট বনে অহনা গেল কিছু কাঠ আর শেকড় জোগাড় করতে, আর দয়ন্তীকে পাঠালো আরও কিছু জিনিস, মোরগ আর পাখি জোগাড় করতে। গোটা দিন ঘোরাফেরা করেও সব জিনিস জোগাড় হলো না। আবার বেরোলো পরের দিন। দয়ন্তীকে পাঠালো কিছু জিনিস জোগাড় করতে, আর অহনা গেল কিছু জিনিস জোগাড় করতে। এতে করে তাদের কাজটা এগিয়ে গেল। সন্ধ্যের মধ্যে প্রায় সমস্ত জিনিস জোগাড় হয়ে গেল, শুধুমাত্র দুটো জিনিস বাদে। একটা হলো কেশবের ব্যবহার করা কোনো জিনিস বা ওর ছবি। হস্টেলে ফিরে ফেসবুক খুলে ওর প্রোফাইল খোঁজার চেষ্টা করলো। অনেক খুঁজে খুঁজে অবশেষে ওর প্রোফাইল পেল, আর সেখান থেকে একটা ছবি ডাউনলোড করে সেটা হস্টেলের প্রিন্টার থেকে প্রিন্ট করিয়ে আনতে বলল দয়ন্তীকে। দয়ন্তী বেরিয়ে গেল। অহনা তার ড্রয়ার থেকে কাঁপা কাঁপা হাতে বের করে নিল আরেকটা মানুষের ছবি। বাকি রইল একটা জিনিস, ওই কাঠের মূর্তি, যেটা অর্ডার দিয়ে এসেছিল বানাতে। পরদিন সকালে সেটা জোগাড় করে নিল তার দোকান থেকে। ব্যাস সমস্ত রকম প্রয়োজনীয় সামগ্রী জোগাড় হয়ে গেল। রুমে ফিরে অহনা বের করে রাখল পুঁথিটা, যাতে রয়েছে হাকিনী মন্ত্র লেখা। দয়ন্তীকে এই কদিনে সব বুঝিয়ে দিয়েছে যে কখন কি করতে হবে আর কি কি হতে পারে। যদিও কি কি হতে পারে তার সবটা তারও অজানা, কারণ এই প্রথমবার তন্ত্রের বইয়ের বাইরে বেরিয়ে সাধনা করতে চলেছে সে বাস্তবে, অনেকটা থিওরিকে প্র্যাকটিক্যালে অ্যাপ্লাই করার মতো। রাত 11টার পর হস্টেলে সবাই ঘুমিয়ে পড়লে শুরু হলো হাকিনী সাধনা। ধ্রুবীর বিছানাতে মুখোমুখি বসল ওরা। বিছানার মাঝে সিঁদুর দিয়ে একটা তারা আঁকলো, সাথে সেটাকে আতপচালের সাদা গুঁড়ো দিয়ে বৃত্তাকারে গণ্ডি কেটে নিল। চক্রের আর তারার মাঝখানে রাখলো কেশবের ছবি, আর তার সাথে জুড়ে দেওয়া ড্রয়ার থেকে বের করা লুকোনো আরেকটা মানুষের ছবি, যে বিষয়ে দয়ন্তী অবগত নয়। তারা দুজনেই শুদ্ধ বস্ত্রে বসেছিল। সাধনার কেন্দ্রে বসল অহনা, তার সহকারী হিসেবে রইল দয়ন্তী। নানা ধরনের জীবের অঙ্গগুলো একে একে রাখল সিঁদুরের তারার কোণগুলোতে। তারপর দয়ন্তীকে নির্দেশ দিল মোরগ জবাই করতে। অহনা চোখ বুজে রইল। মাংস অহনা খায় না, আর জীবন্ত প্রাণী হত্যা সে দেখতে পারবে না। মোরগের কান্না ভালোভাবে কানে আসার আগেই জবাইয়ের কাজ সম্পন্ন করল দয়ন্তী। অহনা চোখ খুলে দেখল রক্তাক্ত বিছানা আর মোরগের মৃতদেহ। তার শরীরে একটা ভার অনুভব করল সে। চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু প্রতিশোধের জন্য ব্রতী হয়েছে সে। হাকিনী সাধনায় এত সহজে কাবু হলে চলবে না। একে একে আরও সব প্রক্রিয়া পূর্ণ করতে লাগলো। পোড়ানো হলো মৃত পাখি। পুঁথি থেকে হাকিনী মন্ত্র জপ করল 144 বার। তারপর কাঠের মূর্তিতে নির্ধারিত তরল ঢেলে পান করল। আবার আরেকটা মন্ত্র জপ করতে লাগলো। তখন ঘরের আবহাওয়া একে একে নানানভাবে পরিবর্তন হতে শুরু করলো। প্রথমে ঘরের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেল, তারপর দ্রুত গতিতে সেই তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেল। রীতিমতো ঠান্ডা লাগতে শুরু করলো তাদের। তারা দেখতে পেল তাদের ঘর বদলে গিয়ে তারা বসে আছে শ্মশানে। অনেক মৃতদেহ তাদের পোড়া ছাই থেকে উঠে ছিন্ন ভিন্ন পোড়া শরীর নিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। অহনার সামনে বসে আছে দয়ন্তী, চোখ বন্ধ করে রাখতে বলেছে সে। এরপর অহনা দেখল অনেকগুলো তান্ত্রিক একটা জঙ্গলে এক বিভৎস মূর্তির পূজায় লিপ্ত। তাদেরকে ঘিরে জ্বলছে আগুন। একটু পরে আবার দৃশ্যপট বদলে গেল। কতগুলো কাটা হাত এগিয়ে আসছে তাদের দিকে। গলার কাছে একটা চাপ অনুভব করলো অহনা। কেউ যেন তার গলা টিপে ধরেছে। সারা শরীর ভার হয়ে এলো। মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা অনুভব করলো অহনা, আর শেষ মন্ত্রটা জপ করে লুটিয়ে পড়ল বিছানায়। যখন জ্ঞান ফিরল তখন দয়ন্তীকে যেভাবে বলে রেখেছিল সেই মতো দয়ন্তী সব তৈরি করেছে। কাঠের মূর্তিটা রয়েছে অহনার সামনে। রক্তমাখা বিছানা, চাদর আর সব জিনিস তুলে ঘরের এক কোণে রেখে দিয়েছে, আর বাকি সামগ্রীগুলো বাক্সে ভরে রাখছে। দ্বিতীয় ধাপের কাজটা দয়ন্তীর করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ওকে বলল যে কাজটা অহনাই করবে। কাজটা হলো
মূর্তিটাকে কেশবের বাড়ির কোথাও পুঁতে দিয়ে আসা, নয়তো সেখানেই কোথাও লুকিয়ে রেখে আসা। বাকি সব কিভাবে ম্যানেজ করতে হবে দয়ন্তীকে বলে সে বেরিয়ে পড়ল। কেশবের বাড়িটা বিরাট, বাড়ির সামনে রয়েছে সিকিউরিটি গার্ড। অহনা তৈরি হয়ে গিয়েছিল, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো, কেশব কি বাড়িতে আছে? ও আচ্ছা, তাহলে আমাকে একটু ভেতরে নিয়ে যেতে পারেন ওর ঘরে? ওর একটা জিনিস আমার কাছে ছিল, সেটা রেখেই চলে আসবো। আমার বাড়ি আসলে অনেক দূরে, পরে আবার আসতে পারবো কিনা ঠিক নেই। জিনিসটা দরকারি, ওর রাতেই লাগবে। যদি একটু নিয়ে যান আমায়। অবশ্য মানা করলে আপনি পরে আপনার স্যারের কাছে কথা শুনবেন। সিকিউরিটি গার্ড একটু ভেবে মাথা চুলকে অহনাকে ভেতরে নিয়ে গেলে। অহনা কাঠের মূর্তি ঢোকানো বাক্সটা কেশবের পড়ার ডেস্কের নিচে রেখে বেরিয়ে এলো। তার সাথে সবসময় দাঁড়িয়েছিল গার্ডটা, কিন্তু উনি বুঝতে পারেননি বিপদের আশঙ্কা। সবসময় কেউ জিনিস নিলেই শুধু ক্ষতি হয় না, বরং দিলেও হয়। এখন রাত 1:30। দয়ন্তী ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক আগে সোশ্যাল মিডিয়ায় কেশবের আশ্চর্যজনক মৃত্যুর খবরটা দেখে তারপর শুয়েছে। প্রতিশোধের পর শান্তির ঘুম ঘুমোচ্ছে দয়ন্তী। ধ্রুবীকে ফোন করেছিল, তার আত্মতুষ্টি না থাকলেও কিছুটা হলেও যে শান্তি পেয়েছে মেয়েটা তা বোঝা গেল। এখন হয়তো নিজেও শান্তির ঘুম ঘুমোচ্ছে। আজ দুপুরবেলা ঘুমিয়েছিল অহনা। স্বপ্নে আবার বছর 1.5 আগেকার অ্যাক্সিডেন্টের পরের অজ্ঞান অবস্থায় দেখা স্বপ্নটা ফিরে এলো তার। স্বপ্নে দেখতে পেল তার মুখের সেই মেয়েটাকে আর তার আশ্চর্যজনক মৃত্যুকালীন সময়কে। ঘুম ভেঙে উঠে সে দেখল কাকতালীয়ভাবে সেও পড়ে রয়েছে একটা আকাশি রঙের চুড়িদার। তার কাছে বছর 1.5 আগে কিছু স্বপ্নের অর্থ পরিষ্কার হয়ে গেল। অহনা বুঝতে পারলো যে আমরা আমাদের মস্তিষ্ককে যতটা শক্তিশালী ভাবি, আসলে আমাদের মস্তিষ্ক তার থেকেও বহু গুণ বেশি শক্তিশালী। বাঘেরা শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু অহনার শান্তি বিলীন হয়ে গেছে, কারণ সে সজ্ঞানে মানুষ খুন করেছে। সেটা যে কারণেই হোক না কেন, ছোট থেকে যেটাকে যে সবচেয়ে বেশি ঘৃণা করেছে সে সেটা নিজে করেছে। একটা ঘৃণ্য কাজের শাস্তি দিতে আরেকটা ঘৃণ্য কাজ করেছে। শান্তির ঘুম আর তার কখনো হবে না, কারণ তার বিবেক আর তাকে ঘুমোতে দেবে না। তার অপরাধের শাস্তি সরাসরি আইনে নেই, হয়তো সে থাকলে তাকে আবারও করতে হতে পারে এরকম ঘৃণ্য কাজ। তাই তো সে সব ব্যবস্থা করে রেখেছে। এখন শুধু অপেক্ষা শুধু সে আসার। এরপরেই সব কিছু শেষ, কারণ সাধনার সময় কেশবের ছবির সাথে তার নিচে যে ছবিটা লুকোনো ছিল সেটা অহনার। এতক্ষণ তোমরা শুনছিলে ছায়া সংকেত, রচনা রূপা সাহা। গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৃষ্টি, তৃষা, পিয়ালি, তানিশা, মৌপিয়া, রুবিনা, আর্য, শঙ্খ এবং বুবাই। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে কৃষ্ণেন্দু। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। নমস্কার, শুভরাত্রি।